চল স্টার্ট করি। আচ্ছা লাস্ট ক্লাসে দেখ আমি তুই পড়েছি হচ্ছে বেসিক্যালি ভ্যান্ট অফ ফ্যাক্টর। আমি তুই দেখেছিলাম যে যদি একটা সলিউট পার্টিকেল আমার অ্যাসোসিয়েট বা ডিসোসিয়েট করে তখন আমার কিভাবে পুরো জিনিসটা চেঞ্জ হচ্ছে এক্সপেরিমেন্টাল আর থিওরিটিক্যাল রেজাল্টকে আমি কীভাবে ট্যালি করার জন্য ভ্যান্ট অফ ফ্যাক্টর এনেছিলাম লাস্ট ক্লাসে আমি তুই দেখেছি। তার মানে আমার তোর দেখ এখন অ্যাসোসিয়েশন আর ডিসোসিয়েশনের কনসেপ্ট আমার তোর ক্লিয়ার আছে। অ্যাসোসিয়েট হলে কী হয়, এইবারে খাতায় তুই একটু হেডিং দে অ্যাবনর্মাল মোলার মাস। অ্যাবনর্মাল মোলার মাস, অ্যাবনর্মাল মোলার মাস, ঠিক আছে। আচ্ছা দেখ লাস্ট ক্লাসে আমি তুই যখন পড়েছিলাম, চল আমি ফার্স্টে নিচ্ছি হচ্ছে কি, ধর আমি মোলার মাস বা মলিকুলার ওয়েট কি জানি, মানে একটা সোজা কথা একটা মলিকুলার ওয়েট, হ্যাঁ সেটা হচ্ছে কি না, ঠিক আছে। কেন সেলুটেপ লাগিনিস অ্যাবনর্মাল মোলার মাস, ঠিক আছে। আচ্ছা কি বেসিক্যালি দেখ আমার তো ধর অ্যাসোসিয়েশনের কেস আমার তো দেখা আছে, ডিসোসিয়েশন মানেও কি আমি ব্যাপারটা তুই জানি। ধর আমি যখন আজকে এক্সপেরিমেন্ট করছি, ধর আমি যদি তোকে বলি ধর অ্যাসিটিক অ্যাসিড আমার নর্মালি কি হয় সলিউশনের মধ্যে দুখানা অ্যাসিটিক অ্যাসিড আমার এরকম জুড়ে গিয়ে আমার ডাইমার বানায়, তাই তো। এই জিনিসটা আমার তো লাস্ট ক্লাসেই দেখা আছে। এই ধর ডাইমার বানিয়েছে। এখন ধর এই যে ভাই ডাইমার বানিয়েছে, এই পার্টটা আমার কি ছিল মনে আছে, বাঁ দিকের পার্টটা আমার ছিল কি বলতো থিওরিটিক্যাল, আর ডান দিকের পার্টটা ছিল হচ্ছে এক্সপেরিমেন্টাল। এইবারে তুই ভাব, তোকে ধর আমি বললাম যে অ্যাসিটিক অ্যাসিডের তুই মলিকুলার ওয়েট বার কর বা অ্যাসিটিক অ্যাসিডের তুই মোলার মাস বার কর। তার মানে কি সোজা কথা অ্যাসিটিক অ্যাসিডের মলিকুলার যদি তুই বার করিস, তুই কীভাবে করিস বলতো, তুই একখানা CH3 বলিস ভাবিস, ভেবে ওটার মলিকুলার ওয়েট ক্যালকুলেট করিস বা মোলার মাস ক্যালকুলেট করিস, ঠিক আছে। আচ্ছা তাহলে বলতো অ্যাসিটিক অ্যাসিডের মোলার মাস মানে কি, মোলার মাস মোলের মাস, এক মোলের মাস, মানে যেটা তুই ধর H2 ওর মোলার মাস যদি তোকে বলে তুই কত বলিস 18 গ্রাম পার মোল, ওটাই হচ্ছে মোলার মাস, এক মোলের মাস, ওকে। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের মোলার মাস কত হবে বা মলিকুলার ওয়েট কত হবে, ক্লাস 11-এ শিখেছিলি, বল কত হবে। কার্বন আছে হচ্ছে দুটো, তাহলে 12 × 2 24, হাইড্রোজেন আছে 3 আর 1 4, তার মানে 1 × 4 24 প্লাস 4 মানে হচ্ছে কত 28, অক্সিজেন আছে দুটো, তার মানে 16 × 2 32, কত হলো 60, তাই তো। তার মানে দেখ এটা হচ্ছে আমার 60 গ্রাম পার মোল। আচ্ছা এই যে ভ্যালুটা, এটা আমি কি করলাম দেখ থিওরিটিক্যালি ক্যালকুলেট করলাম, সিম্পলি থিওরিটিক্যালি ক্যালকুলেট করেছি। তার মানে এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল ভ্যালু, ওকে বোঝা গেল থিওরিটিক্যাল ভ্যালু। আমি তো দেখ এইবার যখন সলিউশনের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড গেছে, সলিউশনের মধ্যে যাওয়ার পরে অ্যাসিটিক অ্যাসিড কী হিসেবে বিহেভ করছে বলতো, ডাইমার হিসেবে। তার মানে দুখানা জুড়ে গিয়ে তখন আমার একটার মতন বিহেভ করছে। এইবারে ধর সলিউশনের মধ্যে যদি আমি অ্যাসিটিক অ্যাসিড তুলি, তখন আমার কটা এন্টিটি উঠবে বলতো সোজা কথা, এই দুখানা মিশে একটা এন্টিটি হিসেবে উঠবে সোজা কথা, বুঝতে পারলি তো। তাহলে এই দুটো মিশে যদি একটা এন্টিটি হিসেবে ওঠে, আমি যদি এবার সলিউশনের মধ্যে মোলার মাস ক্যালকুলেট করি, ওটা ওই একটা এন্টিটির মোলার মাস পাবো। এবার একটা এন্টিটির মধ্যে আমার দুখানা অ্যাসিটিক অ্যাসিড মিশে আছে, বুঝতে পারলি তো। তাহলে আমার যদি সলিউশনের মধ্যে ধর আমি কোনো একটা এক্সপেরিমেন্ট বানিয়েছি বা সেট আপ ধর বানিয়েছি, সলিউশনের মধ্যে যে এন্টিটিটা আসছে সেটা মোলার মাসও ক্যালকুলেট করতে পারবে, মানে একখানা পার্টিকেলের মোলার মাস ক্যালকুলেট করে দেবে। তো এখানে তো ভাই অ্যাসিটিক অ্যাসিড দুখানা জুড়ে একটা পার্টিকেল হিসেবে বিহেভ করছে। তার মানে এখানে আমি কী পেলাম বলতো, মোলার মাস আমি কত পাবো তাহলে, এই দুখানা জুড়ে যেহেতু একটা হিসেবে বিহেভ করছে, তখন আমি এটার মোলার মাস কত পাবো টোটাল 120, 120 পাবো স্বাভাবিকভাবেই, বুঝতে পেরেছিস তো, কারণ দুখানা তখন একটার মতন বিহেভ করছে। তাহলে আমি এটা পেলাম কি তখন 120 গ্রাম পার মোল, ওকে 120 গ্রাম পার মোল। আচ্ছা এইবারে দেখ এই যে ভ্যালুটা আমি পাচ্ছি, এটা আমার কি হচ্ছে বলতো, এটা বেসিক্যালি আমি এক্সপেরিমেন্ট করেই তো পাচ্ছি, এটা এক্সপেরিমেন্টাল মোলার মাস, বুঝতে পারলি তো, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, ক্লিয়ার, ওকে। তাহলে এইবারে দেখ এক্সপেরিমেন্টাল কেন পেলাম এটা বুঝতে পেরেছি, কারণ আমার ওটা ভাই একটা এন্টিটি মধ্যে দুজন জুড়ে আছে, আমি তো একটা এন্টিটি পাচ্ছি, তো ওটার মোলার মাস আমার ওটাই হবে, ক্লিয়ার, বোঝা গেল। এইবারে দেখ লাস্ট ক্লাসে আমি তুই শিখেছিলাম হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর বার করা, আই বলতো অ্যাসিটিক অ্যাসিডের আই এর ভ্যালু কত ছিল, হাফ, এক্স্যাক্টলি অ্যাসিটিক অ্যাসিডের আই ভ্যালু ছিল হচ্ছে হাফ, ওকে। দেখ লাস্ট ক্লাসে আমি তুই ভ্যান্ট অফ ফ্যাক্টরের ডেফিনেশন কী পড়েছিলাম, মানে মোল আফটার বাই মোল বিফোর, বেসিক্যালি মোল আফটার বাই মোল বিফোর। এইবারে দেখ আমি হাফটাকে আমার সুবিধার জন্য চালাকি করে এরকম লিখতে পারি, কি লিখতে পারি, হাফটাকে দেখ আমি চালাকি করে এরকম লিখতে পারি 60/120। তুই যদি বলিস না পারি না, আমি বলবো হ্যাঁ পারি, হাফকে 60/120 না লেখার কিচ্ছু হয়নি, লিখতেই পারি এরকম 60/120, ঠিক আছে। তার মানে দেখ আমি কী লিখলাম বলতে ইনডাইরেক্টলি ঘুরিয়ে এটাই লিখেছি, থিওরিটিক্যাল মোলার মাস, উপরেরটাতে দেখ আমার থিওরিটিক্যাল, 60টা আমার থিওরিটিক্যাল না, তাহলে থিওরিটিক্যাল মোলার মাস, আর নিচেরটা আমার কি বলতো এক্সপেরিমেন্টাল মোলার মাস, বুঝতে পারলি। তার মানে আমি ভ্যান্ট অফ ফ্যাক্টরকে দেখ আইকে জাস্ট আমার এইভাবে আমি লিখতেই পারি, আই ইকুয়ালস টু হাফ ছিল, তার মানে হাফ মানে 60/120, দেখ মিলে যাচ্ছে তো ভ্যালুটা, থিওরিটিক্যাল মোলার মাস বাই এক্সপেরিমেন্টাল মোলার মাস মিলে গেল, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ একটা জিনিস দেখ,
থিওরিটিক্যাল মোলার মাস, তার মানে কি বলতো ভাই নর্মাল, তোকে যদি কেউ বলে অ্যাসিটিক অ্যাসিডের মোলার মাস, তো কখন এটা মাথায় আসবে? আসবেই না, তো সবসময় এটাই মাথায় আসবে, একখানে অ্যাসিটিক অ্যাসিড ওর মোলার মাস কত হবে। তো এই যে থিওরিটিক্যাল মোলার মাস, এটাকে আমি কি বলি বলতো আরেকটা ভাষায়? নর্মাল মোলার মাস, সিম্পলি নর্মাল মোলার মাস, বুঝতে পারলি? আর দেখ এক্সপেরিমেন্টাল যেটা হচ্ছে সেটা আমার কীভাবে হলো সেটা দেখ, কিন্তু আমার নর্মালি ক্যালকুলেট তো করিনি, মানে নর্মাল বললে কেউ তোকে যদি বলে অ্যাসিটিক অ্যাসিডের মোলার মাস কত, তোর কোনোদিন এটা মাথায় আসবে না, এটা এক্সপেরিমেন্টালি আসলো, এক্সপেরিমেন্টাল মোলার মাস। এইবারে এটাকেই অ্যাকচুয়ালি তোর বইতে লিখেছে অ্যাবনর্মাল মোলার মাস, বুঝতে পারলি? অ্যাবনর্মাল বলা উচিত না, অ্যাবনর্মাল কেন হবে ভাই? সলিউশনের মধ্যে ওইভাবে বিহেভ করছে, তো সলিউশনের মধ্যে বিহেভিয়ার ওরকম, তো ওরকম মোলার মাস পাচ্ছি। তো এটা হচ্ছে আমার কি অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল মোলার মাস, এটাকেই তোর বইতে লেখা আছে অ্যাবনর্মাল মোলার মাস, বোঝা গেল? তাহলে চল, তাহলে আই এর আমি আরেকটা ফর্ম কি পেলাম বলতো? আই ইকুয়ালস টু বেসিক্যালি নর্মাল মোলার মাস, নর্মাল মোলার মাস ডিভাইডেড বাই অ্যাবনর্মাল মোলার মাস, অ্যাবনর্মাল মোলার মাস। ক্লিয়ার? আই ইকুয়ালস টু আমি কি পেলাম দেখ, নর্মাল মোলার মাস বাই অ্যাবনর্মাল মোলার মাস। হ্যাঁ ভাই ম্যাচ করে গেছে, ভ্যালু তো ম্যাচ করছে, নর্মাল মোলার মাস অ্যাবনর্মাল মোলার মাস, বুঝলি? ক্লিয়ার? তাহলে মনে থাকবে তো মোলের রেসপেক্টে কীভাবে করবো, আর হচ্ছে মোলার মাসের রেসপেক্টে কীভাবে করবো, মনে থাকবে? ঠিক আছে। আচ্ছা, নর্মাল মোলার মাসটাকে আমি চাইলে লিখতেই পারি, দেখ থিওরিটিক্যাল যেটা বললাম, আর অ্যাবনর্মালটাকে লিখবো এক্সপেরিমেন্টাল। তোর কিন্তু পরীক্ষাতে ভ্যান্ট অফ ফ্যাক্টরের ডেফিনেশন আসেন, ঠিক আছে? ভ্যান্ট অফ ফ্যাক্টরের ডেফিনেশন মানে আই এর ডেফিনেশন, তখন কিন্তু আমি মোলের রেসপেক্টে বলবো না, আমি বলবো এটার রেসপেক্টে। সেটা আমি ডেফিনেশন কী লিখবো আজকে রাতে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুই বাড়ি থেকে খাতায় লিখবি, ওকে? তোকে যদি ভ্যান্ট অফ ফ্যাক্টরের ডেফিনেশন লিখতে বলে তুই লিখবি মোলার মাসের রেসপেক্টে, ওকে? সব আলটিমেটলি মোলার মাসের রেসপেক্টে হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ভ্যান্ট অফ ফ্যাক্টর। এতক্ষণ আমি পড়লাম কি বলতে বেসিক্যালি অ্যাসোসিয়েশনের কেস। তাহলে এটা চল, এটা উপরে লিখে দেয় অ্যাসোসিয়েশন। তাহলে এতক্ষণ আমি বললাম বেসিক্যালি অ্যাসোসিয়েশনের মধ্যে, ঠিক আছে? অ্যাসোসিয়েশনের মধ্যে। আচ্ছা, পরের পরীক্ষাতে যারা যারা দেরি করে আসবি আমাকে আগের দিন বলে দিস, আমি তাদেরকে পরীক্ষা তো 9টার সময় নিচ্ছি পরের দিন থেকে, ওকে? তো অ্যাসোসিয়েশনের কেস এটা বোঝা গেছে, ক্লিয়ার? এইবারে আমি যাবো কোথায় বলতো? অ্যাসোসিয়েশন হচ্ছে, তাহলে দুঃখ পাবে কে? ডিসোসিয়েশন। তাহলে ডিসোসিয়েশন নি, চল পরেরটা ডিসোসিয়েশন। আচ্ছা, ডিসোসিয়েশন বলতেই তোর কার কথা মাথায় আসে বলতো? ফার্স্টে কার কথা মাথায় আসছে? এনএসিএল। আগের দিন এনএসিএল দিয়ে স্টার্ট করেছিলাম, তাহলে এবার ডিসোসিয়েশনে যাচ্ছি। কার কথা মাথায় আসে? অন্য কারোর, মানুষের কথা আসতে বলিনি, ঠিক আছে? ডিসোসিয়েশন। আচ্ছা দেখ, বেসিক্যালি এনএসিএল আমার ভেঙে গিয়ে কী বানায়? Na প্লাস আর Cl মাইনাস বানাচ্ছে, Na প্লাস আর Cl মাইনাস। দেখ, তোকে যদি কেউ নর্মালি প্রশ্ন করে NaCl এর মোলার মাস কত, তুই কীভাবে করিস? এই যে এটার মোলার মাস ক্যালকুলেট করিস, তাই তো? NaCl একটা এন্টিটি হিসেবে বিহেভ করছে, ওর মোলার মাস কত হয়? NaCl এর মোলার মাস কত হয়? 58.5 এক্স্যাক্টলি। কীভাবে হলো? সোডিয়াম 23 আর ক্লোরিন হচ্ছে 35.5, ওভারঅল হচ্ছে 58.5। তার মানে NaCl এর আমার কত আসছে বলতো? 58.5। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবারে সলিউশনে গিয়ে কী হয়েছে? সলিউশনে গিয়ে কী হয়েছে বলতো? NaCl তো ভেঙে গেছে, Na প্লাস আর Cl মাইনাসে ভেঙে গেছে। এইবার ধর আমি সলিউশনের মধ্যে খাবলা মারলাম, ঠিক আছে? কাকে খাবলা মেরেছি? সলিউশনের মধ্যে যে আছে তার আমি মোলার মাস ক্যালকুলেট করবো। আর আমি যদি খাবলা মারি তাহলে কী কী প্রবাবিলিটি আছে? অনেক কিছু প্রবাবিলিটি আছে। প্রবাবিলিটি আছে হচ্ছে, ফার্স্ট প্রবাবিলিটি কী বলতো? শুধুই Na প্লাস উঠলো তোর হাতে, Cl মাইনাস ওঠেই নি, হতেই পারে না, আমার কিচ্ছু নেই, শুধু Na প্লাস উঠলো। তাহলে ধর শুধু Na প্লাস যদি ওঠে তখন তুই মোলার মাস কত পাবি? Na প্লাসের যা মোলার মাস হবে তার পাবি, মানে ধর 23-এর মতন পাবি। কিন্তু অ্যাকচুয়ালি কি 23 না ভাই? অ্যাকচুয়ালি তো 23 না, Cl মাইনাস উঠতে পারে শুধুই। তাহলে আচ্ছা, Na প্লাসের মোলার মাস বাই দেবে 23 কেন? সোডিয়ামেরও 23, Na প্লাসেরও 23, Na প্লাসের কত হবে? একটু কম টম হবে না ভাই, Na প্লাসের মোলার মাস 23ই হবে। তার কারণ কি? একটা ইলেকট্রন বেরোলে কারো কিছু যায় আসে না। একটা প্রোটন হচ্ছে একটা ইলেকট্রনের থেকে 1837 টাইমস হায়ার, ঠিক আছে? তাহলে যদি 1837 টাইমস হায়ার হয়, তার মানে একটা প্রোটন আর একটা ইলেকট্রনের কম্পারিজন কি বলতো? হাতি আর পিঁপড়ের মতন। তার একটা হাতি আর একটা পিঁপড়ে বসেছিল একসাথে, হাতি আর পিঁপড়ের টোটাল যা মাস হবে, পিঁপড়েটা যদি বেরিয়ে যায় কারো কিছু যায় আসবে না, টোটাল মাস আমার ওই একই আছে, 23ই আছে। বুঝতে পেরেছিস তো? তার মানে Na প্লাসেরও 23ই হলো, Cl মাইনাসের কত হবে? কত হবে? 35.5। তো আমি যদি দেখ শুধু Cl মাইনাসই খাবলা মেরে ওঠে, তাহলে আমি 35.5 পাবো। তার মানে দেখ আমার প্রবাবিলিটির গল্প চলে আসছে এবার। হতে পারে Na প্লাস উঠলো, হতে পারে Cl মাইনাস উঠলো। তাহলে বলতো ভাই, আমি যদি এর মধ্যেও NaCl এরই ক্যালকুলেট করতে চাই, তাহলে তো আমাকে Na প্লাসও পেতে হবে, Cl মাইনাসও পেতে হবে। কত রেশিওতে পেতে হবে? 1:1 রেশিওতে, নাহলে হবে না। তুই যদি 2:1 রেশিওতে পাস, সাপোজ ধর তুই NaCl Na প্লাস তুললি 2 টাইমস, Cl মাইনাস তুললি 1 টাইমস, তাহলে তোর আলটিমেটলি কী হবে বলতো? কিসের মোলার মাস ক্যালকুলেট করলি বলতো? NaCl প্লাস আরেকখানা সোডিয়াম, এটার তো আমার ক্যালকুলেট হবে। তাহলে আমাকে 1:1 রেশিওতে তুলতে হবে। 1:1 রেশিওতে মানে কি বলতো? এটা 50%, এটা 50%, সিম্পল। এটার থেকে তো বেশি কিছু হতে পারে না। 100%-এর হাফ 50%, 50%ই হবে, বুঝলি? তাহলে এটাই আমার পসিবল। তার মানে
Na প্লাস আমার 50% আর Cl মাইনাস 50%, তাহলে দেখ Na প্লাস 50% যদি ওঠে ওটার মোলার মাস কত হবে, একটার হয় 23 ইন্টু 50%, আর Cl মাইনাস কত হবে 35.5 ইন্টু 50%, এই তো আমার হবে, বুঝতে পারলি তো? তাহলে বলতো কত হচ্ছে ভ্যালুটা, 50% মানে হাফ, তাহলে কত আসছে ভ্যালুটা বল, কত কি ওভারঅল দুটো যোগ কর 23 ইন্টু 50% প্লাস 35.5 ইন্টু 50%, কত আসছে যোগ করে, ক্যালকুলেটর ইউজ করবি না, মুখে কর এই কত আসছে এটা, ভাই 23 ইন্টু হাফ প্লাস 35.5 ইন্টু হাফ কত হয় ভাই, 29.25, সিম্পল ক্যালকুলেশন, বুঝতে পারছিস তো, সিম্পল ক্যালকুলেশন। তাহলে আমার কত আসছে বলতো 29.25, এটা গ্রাম পার মোল, বুঝলি, 29.25 গ্রাম পার মোল, ক্লিয়ার, বোঝা গেছে। এইবারে দেখ, তার মানে এটা আমার সেই একইভাবেই থিওরিটিক্যাল, এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল মানে অবজার্ভ, দেখ থিওরিটিক্যাল, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, ওকে। এখন দেখ আই ইকুয়ালস টু কত হয় NaCl এর জন্য, কত হয় বল, আই NaCl এর 2 কে আমি লিখতে পারি 2/1, হ্যাঁ ভাই পারি, 2/1 লিখতেই পারি। দেখ 2 এর জায়গায় আমি বসালাম কত বলতো 58.5, আর নিচে বসালাম হচ্ছে 29.25, দেখ সেই একই আসছে, থিওরিটিক্যাল বাই এক্সপেরিমেন্টাল, দেখতে পাচ্ছিস, থিওরিটিক্যাল বাই এক্সপেরিমেন্টাল। তার মানে সোজা কথা আমার মাথায় এটাই এখন ঢুকিয়ে দিলাম, আই ইকুয়ালস টু থিওরিটিক্যাল মোলার মাস বাই এক্সপেরিমেন্টাল মোলার মাস, থিওরিটিক্যাল মানে নর্মাল আর এক্সপেরিমেন্টাল মানে হচ্ছে আমার অ্যাবনর্মাল, বোঝা গেল, ক্লিয়ার। অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টালকে অ্যাবনর্মাল বলা উচিত না, কেন অ্যাবনর্মাল বললো, তবে ভাই যারা এক্সপেরিমেন্ট করে সবাই অ্যাবনর্মাল নাকি, ওকে, বুঝেছি এটা। তাহলে আই ইকুয়ালসটা আমার এই ফ্যাশনটা বোঝা গেছে, এইভাবে আনলাম। চল, এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি ভ্যান্ট অফ ফ্যাক্টর, অ্যাবনর্মাল মোলার মাস আর নর্মাল মোলার মাস। এইবারে চলো আমরা কোশ্চেন অ্যান্সারে ঢুকবো। চল ফার্স্ট কোশ্চেন লেখ। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসিক্যালি বল, আচ্ছা হ্যাঁ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, চল। ডেফিনেশন অফ লিখতো ফার্স্ট কোশ্চেনটা, ডিফাইন ভ্যান্ট অফ ফ্যাক্টর, ফার্স্ট কোশ্চেন লিখছিস ডিফাইন ভ্যান্ট অফ ফ্যাক্টর, এটার অ্যান্সার পাঠিয়ে দেবো আজকে রাতে, লিখবি খাতায়, ঠিক আছে, কিসের বেসিসে লিখবি, মোলার মাসের বেসিসে, ওকে, হয়েছে। চল সেকেন্ড কোশ্চেন লেখ, এটা পাঠিয়ে দেবো রাতে। আচ্ছা সেকেন্ড কোশ্চেন লেখ, হোয়াট ইজ দ্য ইউজ অফ ভ্যান্ট অফ ফ্যাক্টর, হোয়াট ইজ দ্য ইউজ অফ ভ্যান্ট অফ ফ্যাক্টর, হোয়াট ইজ দ্য ইউজ অফ ভ্যান্ট অফ ফ্যাক্টর, কি না, হোয়াট ইজ দ্য ইউজ অফ ভ্যান্ট অফ ফ্যাক্টর লিখেছিস? আচ্ছা বলতো তোর কি মনে হয় ভ্যান্ট অফ ফ্যাক্টরের ইউজ কি? আমি জানি ভাই এক্সপেরিমেন্টাল আর থিওরিটিক্যালের সাথে ট্যালি করবো, লিখবো কি এটা, লেখ, ইট ইজ ইউজ টু ফাইন্ড আউট, the extent of association or dissociation, the extent of association or dissociation of solute in solution, ঠিক আছে, লিখেছিস, বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো সেই একই ভাই, আমি কত এক্সটেন্টে কি হচ্ছে সেটাই তো বুঝতে পারবো ভ্যান্ট অফ ফ্যাক্টর থেকে, বোঝা গেছে। চল নেক্সট কোশ্চেনটা শোন, লেখ খাতায় লেখ, হোয়াট হ্যাপেন্স হোয়েন, আচ্ছা আমরা এই পুরো ক্লাস 12-এ হোয়াট হ্যাপেন্স হোয়েন অনেকবার ইউজ করবো, শর্টে এটাকে তুই চাইলে WHW লিখতে পারিস, হোয়াট হ্যাপেন্স হোয়েন, ওকে, WHW লেখ, a blood cell is placed in a hypertonic solution, a blood cell is placed in a hypertonic solution, বলতো কি হবে? চুপসে যাবে, তো শ্রিঙ্ক বেসিক্যালি। আচ্ছা হ্যাঁ, তো হাইপারটোনিক, ওকে। আচ্ছা দেখ কোশ্চেনটা কীভাবে বলেছে, কোন ল্যাঙ্গুয়েজে, এটা পার্মানেন্ট মার্কার দিয়ে লেখা হয়ে গেছে, এটা উঠছে না, এই জন্য তাই উঠবে না, নীল পালিশ রিমুভাল লাগবে বা স্যানিটাইজার লাগালে উঠে যাবে।
ওর মধ্যে অ্যালকোহল আছে, তুলে দেবে। চল দেখ, বেসিক্যালি তোকে কোশ্চেনটা বলেছে এইভাবে, এটা হচ্ছে তোর অ্যাসিড দিলে, অ্যাসিটন দিলে উঠবে, ঠিক আছে। এটা হচ্ছে তোর ব্লাড সেলটা আছে, তুই এটাকে একটা হাইপারটনিক সলিউশনে চুবিয়েছিস, ওকে। আচ্ছা, তার মানে কি বলতো ভাই, তোকে কিন্তু কনসেন্ট্রেশন বলেনি, তোকে হাইপারটনিক বলেছে। তার মানে এই যে বাইরের সলিউশনটা, কথা বলিস না, এটার রেসপেক্টে কথা বলিস না, সেলের রেসপেক্টে সলিউশনটা হচ্ছে হাইপারটনিক। তার মানে সেলের অসমোটিক প্রেশার এটার থেকে কম, বুঝতে পারলি? ধর আমি সেলটাকে 1 নাম্বার দিলাম, বাইরেরটাকে 2 নাম্বার দিলাম, বাইরেরটা তো হাইপারটনিক, সেলের রেসপেক্টে হাইপারটনিক। তার মানে আমি কি বুঝছি বলতো, π2 গ্রেটার দেন π1, এটা হচ্ছে আমার কনক্লুশনে আসলো, বোঝা গেল? π2 গ্রেটার দেন π1, বল। ঠিক আছে, দেখবো ওটা, ঠিক আছে। আচ্ছা, এটা বোঝা গেছে। এইবারে দেখ, তাহলে এটা তো আমার অসমোটিক প্রেশারের রেসপেক্টে গেল। এখন কনসেন্ট্রেশনের এখান থেকে কীভাবে আসবো, কনসেন্ট্রেশনের টার্মে কীভাবে আসবো ভাই? দেখ, পাই ইকুয়ালস টু আমার কি বেসিক্যালি আই ইন্টু এমআরটি, পাই ইকুয়ালস টু আই ইন্টু এমআরটি। ভাই আই তো এখানে সবারই সেম বেসিক্যালি, এখানে তো দুটো আলাদার মধ্যে কম্পেয়ার হচ্ছে না। এখানে মোলারিটি আমার আসছে আর টেম্পারেচার, টেম্পারেচার তো সেমই আছে পুরো জিনিসটা, আরও তো আমার সেম আছে। তার মানে আমি এখান থেকে কনক্লুশন আসলাম কি বলতে, বেসিক্যালি এই যে C2 গ্রেটার দেন C1, মানে কনসেন্ট্রেশন বাইরেরটা ভিতরটা থেকে বেশি স্বাভাবিকভাবেই। তাহলে যদি বাইরেরটার বেশি হয় তাহলে কী হবে, ভিতর থেকে জল বেরিয়ে বাইরে চলে আসবে, তার মানে আমার সেলটা চুপসে যাবে, তাই তো, শ্রিঙ্ক করবে, বোঝা গেছে? ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে কোশ্চেন ছিল। এটা কোন ইয়ারের কোশ্চেন? 2000 না, কোনো একটা ইয়ারের আমার নাম মনে নেই কোন ইয়ারের। পরেরটা লেখ, পরের কোশ্চেনটা এসে 2021 টার্ম 1, তখন CBSE বোর্ডে সেমিস্টার সিস্টেমে এক্সাম হয়েছিল, হ্যাঁ, কোভিডের পরপর। 2021 টার্ম 1, আগেরটা বুঝেছিস তো, চুপসে যাবে, শ্রিঙ্ক, ওকে। আচ্ছা, পরেরটা লেখ। আচ্ছা, অসমোটিক প্রেশারকে শর্টে আমি তুই ওপি লিখবো, কোনো অসুবিধা নেই। ওপি অফ আ সলিউশন ইনক্রিজেস, মানে ক্লাসে লিখবো, নট ইন এক্সাম। ওপি অফ আ সলিউশন ইনক্রিজেস বলে 4টে অপশান। ফার্স্ট অপশান লেখ, ভলিউম অফ সলিউশন ইনক্রিজেস। সেকেন্ড অপশান, নাম্বার অফ সলিউট মলিকুল ইনক্রিজেস। ভলিউম অফ সলিউশন ইনক্রিজেস, সেকেন্ড অপশান হচ্ছে কি, নাম্বার অফ সলিউট, কি বলেছিলাম, নাম্বার অফ সলিউট পার্টিকেল ইনক্রিজেস, মলিকুল ইনক্রিজেস। অপশান সি লেখ, টেম্পারেচার ডিক্রিজেস। অপশান সি, টেম্পারেচার ডিক্রিজেস। আচ্ছা, টেম্পারেচারকে শর্টে ক্যাপিটাল টি দিয়ে লিখে বেরিয়ে যাস, ক্যাপিটাল টি ডিক্রিজেস, মানে তুই বুঝে যাবি টি ফর টেম্পারেচার। আর লাস্ট অপশান লেখ সলিউশন কনস্ট্যান্ট, লাস্ট অপশান লেখ সলিউশন কনস্ট্যান্ট, সলিউশন কনস্ট্যান্ট ব্র্যাকেটে ক্যাপিটাল আর ইনক্রিজেস, সলিউশন কনস্ট্যান্ট ব্র্যাকেটে ক্যাপিটাল আর ইনক্রিজেস, লিখেছিস? আচ্ছা, কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে ওপি অফ আ সলিউশন ইনক্রিজেস ইফ, ঠিক আছে, এটা ইফ আছে, তারপর ওপি অফ আ সলিউশন ইনক্রিজেস ইফ, বল দেখি কী হবে, কী মনে হয় তোর? এমসিকিউ কোশ্চেন এটা, ঠিক আছে। বেশি ঠান্ডা লাগছে এবার, ঠান্ডা লাগছে না তোদের? গরম লাগছে? বল অ্যান্সার কী হবে? অপশান ডি, বাকিরা? অপশান বি, তুই অপশান বি। অপশান এ আর সিতে কে আছে আমার সাথে? ওকে, আচ্ছা দেখ, বেসিক্যালি তোকে বলেছে ভাই, তোর টার্গেট কি এখানে? টার্গেট হচ্ছে পাই ইকুয়ালস টু আই ইন্টু এমআরটি বাই এমআইআরটি, লিখলাম আপাতত। তোকে বলেছে ভাই পাই বাড়াতে হবে, অসমোটিক প্রেশার বাড়াতে হবে। ফার্স্টেরটা কি বলেছে? ফার্স্টেরটা কি বলেছে? আচ্ছা, ভলিউম অফ সলিউশন বাড়ালে কি হবে বলতো? ভলিউম অফ সলিউশন বাড়ালে কি হবে? কোনটা কমে যাবে? কেন কমবে? হ্যাঁ, মোলারিটির মধ্যে দেখ ভলিউম লুকিয়ে আছে। মোলারিটি মানে কি? মোল বাই ভলিউম। তো ভলিউম যদি বাড়াস, মোলারিটি যাবে কমে, পাই যাবে কমে। ফার্স্ট অপশান কাটা, বোঝা গেল? সেকেন্ড অপশান কি বলেছে ভাই? নাম্বার অফ সলিউট পার্টিকেল বাড়াচ্ছি। যদি নাম্বার অফ সলিউট মলিকুল বাড়াই তাহলে আমার কী হবে? সলিউটের মোল বাড়বে, মোল বাড়লে মোলারিটিও বাড়বে, মোলারিটি বাড়লে আমার ভাই পাই বাড়বে, বুঝে গেছি। আবার একটা জিনিস দেখতে পারিস, দেখ আই এর মধ্যে মোল লুকিয়ে আছে, তো আই মানে ছেড়ে দে। থার্ড অপশান কি বলেছে? টেম্পারেচার যদি কমাই তাহলে বুঝতে পারছি টেম্পারেচার বাড়লে পাই আমার কমবে, ঠিক আছে, বুঝলি? পাই ইকুয়ালস টু আই এম আর টি, আর টেম্পারেচার মানে পাইও কমবে। লাস্ট অপশান বলেছে কি, যদি তুই আর বাড়াস তাহলে পাই ভাই বাড়বে তো স্বাভাবিকভাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আর হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, আর এর ভ্যালু ফিক্সড আছে 0.082।
ওকে, তো এই জন্যই আমার আর এর এখানে আমার এটা ইনভ্যালিড হয়ে গেল পয়েন্টটা। আর তো কনস্ট্যান্ট, ওর ভ্যালু তো ফিক্সড, আর এর ভ্যালু আমি চেঞ্জ করতে পারবো না, বুঝলি? তাহলে আমার অপশান বি হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অনেকে কিন্তু অপশান 4 দাগিয়েছিল, তার কারণ আর আছে বলে। ক্লিয়ার? খাতায় হেডিং দিয়ে অ্যাজিওট্রোপ, AZEO, কোনটা নাম্বার 2 কি ছিল? নাম্বার অফ সলভেন্ট কোনো অপশন কি দিয়েছিলাম? নাম্বার অফ সলিউট পার্টিকেল ইনক্রিজেস। ঠিক আছে, চল এবার খাতায় হেডিং দে অ্যাজিওট্রোপ, AZEO TROPE, লিখেছিস? AZEO TROPE, অ্যাজিওট্রোপ। আচ্ছা দেখ, বেসিক্যালি অ্যাজিওট্রোপ হচ্ছে ভাই সলিউশনের মধ্যে একটা আলাদা চ্যাপ্টার হচ্ছে অ্যাজিওট্রোপ। তো এই অ্যাজিওট্রোপ নিয়ে বেশি কিছু আমি তুই যাবো না, কারণ আমাদের সিলেবাসে কিছুই নেই অ্যাজিওট্রোপের। শুধু যে পার্টটা যেটুকু আমাদের ইনফরমেশন লাগবে কোশ্চেন সলভ করার জন্য, ব্যাস ওইটুকু, আর কিচ্ছু না। অ্যাজিওট্রোপ একটা আলাদা চ্যাপ্টার হয় কেমিস্ট্রি, যেমন সলিউশন চ্যাপ্টার, অ্যাজিওট্রোপ একটা চ্যাপ্টার। তো অ্যাজিওট্রোপ নিয়ে ডিটেলসে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। আচ্ছা, কীরকম ব্যাপারটা? ধর তুই বলতো ইথানল না ওয়াটার, কার বয়লিং পয়েন্ট বেশি? বয়লিং পয়েন্ট কার বেশি? ওয়াটারের বেশি। ঠিক আছে, ওয়াটারের বয়লিং পয়েন্ট বেশি। এইবারে ধর তুই একটা সলিউশন বানিয়েছিস, কীরকম বানাচ্ছিস সলিউশনটা? তো সলিউশনটা বানাচ্ছি হচ্ছে ইথানল আর ওয়াটার দিয়ে। তার মানে ধর আমার সলিউশনের মধ্যে ইথানলও আছে, C2H5OH আছে, আর ধর আমার H2 আছে, দুজনেই মিলেমিশে আছে। তাহলে AB সব এইভাবে আছে। দেখ, যখন এটা সলিউশন, তুই সলিউশনটার মধ্যে ইথানল কতটা অ্যাড করতে পারিস আর ওয়াটার কতটা অ্যাড করতে পারিস বলতো? এর কী কী পসিবিলিটি আছে? অনেক বলতে কত? ইথানল কতটা অ্যাড করে তুই সলিউশন বানাতে পারবি? ইথানলের সাথে তো ওয়াটার অ্যাড করবো, দুজনকে আমি অ্যাড করছি, আমার আলটিমেট টার্গেট সলিউশন বানানো। ইথানল অ্যাড করবো, ওয়াটারও অ্যাড করবো, কতটা পসিবিলিটি আছে? মানে কী কী পসিবিলিটি আছে এইভাবে সলিউশনটা বানানো? ইনফাইনাইট পসিবিলিটি। ইথানল 0.01 ml হতে পারে, ওয়াটার আমার 99.99 ml হতে পারে, ইথানল আমার হতে, বুঝতে পেরেছিস? সেরকম হাজারটা, মানে লাখ ইনফাইনাইট পসিবিলিটি আছে। বোঝা গেল? ক্লিয়ার? দুজনকে অ্যাড করে সলিউশন বানানো। এইবারে দেখ, ধর আমি ইথানল আর ওয়াটারকে ধর অ্যাড করেছি, ধর আমি সাপোজ ভেবে নিলাম 50-50তেই ধর অ্যাড করেছি, তোর ভাবছি। ঠিক আছে, নর্মালি সলিউশন বানালে তো কেউ আর, তোকে যদি স্কুলের লেভেলে কেউ বলে সলিউশন বানাতে, তুই তো আর একজনকে 99.99 আর একজনকে 0.01 নিস না। তুই নর্মাল যেভাবে স্কুলের লেভেলে সলিউশন বানাস সেভাবেই তুই সলিউশনটা বানিয়েছিস। এখন যদি আমার ইথানলের বয়েলিং পয়েন্ট কম হয়, ওয়াটারের যদি বেশি হয়, তাহলে এবার আমি সলিউশনটাকে বয়েল করা স্টার্ট করেছি নিচ থেকে হিট দিয়ে। যদি বয়েল করা স্টার্ট করি, কী হবে বলতো? কে আগে বয়েল করবে? অবভিয়াসলি ইথানলের মলিকুলগুলো আগে পালাবে, তাই তো? ইথানলের মলিকুলগুলো আগে পালাবে, তারপরে আমার ওয়াটারের মলিকুল পালানো স্টার্ট হবে। স্বাভাবিক এটা, তাই তো? এটাই তো স্বাভাবিক। ইথানল আর ওয়াটার তো কোনো রিয়াকশন করবে না, রিয়াকশন করে তো অন্য কিছু বানাবে না। যদি বানাতো তাহলে আমার এটা সলিউশন হতো না, ওটা একটা প্রোডাক্ট হয়ে যেত। ওর বয়েলিং পয়েন্ট আলাদা হতেই পারে, কিন্তু এটা তো রিয়াকশন করবে না। সলিউশন বানানোর মেন কন্ডিশন আমার এটাই ছিল। তুই যখন ছোটোবেলায় পড়েছিস না সলিউশন কাদের বলে, দেখবি ওরা কখনো রিয়াকশন করবে না, কিন্তু ওদের মধ্যে কোনো রিয়াকশন হবে না ওদের। ঠিক আছে, তাহলে তোর কেমিক্যাল রিয়াকশন। তাহলে দেখ, আমার সলিউশনের যদি নর্মালি আমি বয়েল করি, তাহলে আমার কী হবে? যার বয়েলিং পয়েন্ট কম আর যার বয়েলিং পয়েন্ট বেশি, এইভাবে এই অর্ডারে আমার বয়েল হবে। সিম্পল, বোঝা গেছে? তবে এই যে ভাই এতগুলো ইনফাইনাইট কম্পোজিশন পসিবল, এর মধ্যে একটা কম্পোজিশন থাকবে, সেই কম্পোজিশনে আমার কী হবে বলতো? সলিউশনটা আলাদা আলাদা টেম্পারেচারে বয়েল হবে না, একটা ফিক্সড টেম্পারেচারেই বয়েল হবে। বুঝতে পেরেছিস? তার মানে কি বললাম? সাপোজ হতে পারে ধর এই যে মিক্সচারটা ইথানল ওয়াটারের, সাপোজ ইথানল হচ্ছে 75 ml আর ওয়াটার হচ্ছে 25 ml। এই যে কম্পোজিশনটা, যে কম্পোজিশন আমার পুরো সলিউশনটা একটা টেম্পারেচারেই বয়েল করবে, ওই পার্টিকুলার কম্পোজিশনটাকে বলা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার। তো ওটাকে বলা হচ্ছে অ্যাজিওট্রোপ। বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে আমার অ্যাজিওট্রোপ, সিম্পল ল্যাঙ্গুয়েজে, কোনো কঠিন আমি কিছু করছি না। বোঝা গেছে? তার মানে ওই যে একটা, এবার আলাদা আলাদা দুখানা কম্পোনেন্টের আলাদা আলাদা এরকম কম্পোজিশন হতে পারে, ওটা একটা ফিক্সড কম্পোজিশন। সাপোজ 68.5% অ্যামোনিয়া আর রেস্ট অফ দ্য পার্সেন্ট হচ্ছে ধর ওয়াটার। ওই মিক্সারটা আমার একটা পার্টিকুলার টেম্পারেচারে বয়েল করবে, দুজনে একসাথেই বয়েল করবে। বুঝতে পারলি তো? তাহলে ওইটাকে বলে হচ্ছে আমার অ্যাজিওট্রোপ। তো অ্যাজিওট্রোপের ডেফিনেশন উইথ এক্সাম্পল আমি পাঠিয়ে দেবো, খাতায় লিখবি রাত্রে। ঠিক আছে, বোঝা গেছে? এবারে এক্সাম্পল আমি একটা দুটো মনে রাখবো। কীরকম মনে রাখবো বলতো? ধর একটা অ্যাজিওট্রোপের মধ্যে দুটোর পার্সেন্টেজ কতটা, ব্যাস ওইটুকুই। HNO3 ওয়াটার, ধর দুটোর পার্সেন্টেজ কতটা, ব্যাস ওটাই অ্যাজিওট্রোপের এক্সাম্পল। বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এইবারে আমার অ্যাজিওট্রোপিক মিক্সার, বুঝতে পারলি? এর সিম্পল ল্যাঙ্গুয়েজে বোঝা গেছে। এখন ধর অ্যাজিওট্রপিক মিক্সার থেকে আমাদের পরীক্ষাতে কী কোশ্চেন আসে সিম্পলি দেখবো। হতে পারে একটা টাইপের অ্যাজিওট্রপ কী হতে পারে, ওটাকে বলে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ, আর এটাকে বলে মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। ঠিক আছে, ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ মানে কি?
নামের মধ্যেই ম্যাক্সিমাম লুকিয়ে আছে। ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ মানে হচ্ছে ভাই ওই অ্যাজিওট্রপটা যাদের দুজনকে দিয়ে বানানো, ওই দুজনের যা বয়েলিং পয়েন্ট হতো তার থেকে ধর বেশি টেম্পারেচারে আমার অ্যাজিওট্রপটা বয়েল হয়, বুঝতে পারলি তো? ধর ইথানল আর ওয়াটার, ধর এদের বয়েলিং পয়েন্ট ম্যাক্সিমাম কত হবে? ওয়াটার তো 100, ইথানল তোর থেকে কম। ধর আমার এই অ্যাজিওট্রপটা যদি 100 থেকে উপরে করে, ওটাকে বলবো হচ্ছে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ, বুঝতে পারলি? ক্লিয়ার? আর ধর আমার ইথানল আর ওয়াটার, যদি আজকে আমার এদের ইথানলের বয়েলিং পয়েন্ট কত, সাপোজ ধর 45, ঠিক আছে, 50, 60, 75 ওই রকম রেঞ্জেই হয়। ইথানলের ধর 50, যদি আমার এই অ্যাজিওট্রপটা 50 থেকে নিচে করতো তখন ওটাকে বলতাম মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। সিম্পল, আমার এখান থেকে এই দুটো ইনফরমেশন কাজে লাগবে। ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ কারা ফর্ম করে আর মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ কারা ফর্ম করে মনে রাখবি। উল্টো হবে, ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ ফর্ম করে হচ্ছে যারা রাউল্ট ল থেকে নেগেটিভ ডেভিয়েশন দেখায়। ম্যাক্সিমাম কারা ফর্ম করে? যারা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন দেখায়, ওকে? আর মিনিমাম বয়েলিং কারা ফর্ম করে? যারা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন দেখায়। উল্টো উল্টো, বোঝা গেছে? তাহলে খাতায় লেখ, লেখ ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ, খাতায় লেখ ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ, তো লিখেছি আর লিখতে হবে না, ম্যাক্সিমাম বয়েলিংটা লেখ, ম্যাক্সিমাম বয়েলিং লেখ। নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউল্টস ল, নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউল্টস ল, এটা নোট করে রাখবি ভালো করে। ম্যাক্সিমাম বয়েলিংয়ের মধ্যে কি লিখছিস? নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউল্টস ল। আর এর পরেরটা লেখ মিনিমাম বয়েলিং, মিনিমাম বয়েলিং ওটা কি হবে? পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউল্টস ল, পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউল্টস ল। দেখেছিস? এবারে কোশ্চেন কীরকম আসবে, এখনই যে কোশ্চেনটা করবো তুই অ্যান্সার দিতে পারবি। তোকে বলবে ক্লোরোফর্ম আর অ্যাসিটনের মিক্সচার কী ধরনের অ্যাজিওট্রপ ফর্ম করে? ম্যাক্সিমাম হবে, কারণ কি? ক্লোরোফর্ম অ্যাসিড হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। আমার টার্গেট হবে হচ্ছে ভাই কোন ডেভিয়েশন হবে ওটা সেটা বার করা, ওটা বার করলে এটা আমি এমনি বার করতে পারবো, বুঝতে পেরেছিস? তাহলে ক্লোরোফর্ম অ্যাসিটন হচ্ছে আমার নেগেটিভ ডেভিয়েশন ফর্ম করে, ওই জন্য এটা হবে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ, বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক আছে। এবারে ভাই এই পৃথিবীতে সবাই অ্যাজিওট্রপ ফর্ম করবে এরকম কোনো কথা নেই। যাই হোক, আমাদের এই ইনফরমেশনটা লাগবে, দেখবি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যায় সেখান থেকেই কোশ্চেন আসে, আর কোথা থেকে আসে না। আর অ্যাজিওট্রপের ডেফিনেশন, ঠিক আছে? আর থিওরিটিক্যাল পার্ট কি আছে, অ্যাজিওট্রপের ফিচার্স, ওগুলো পাঠিয়ে দেবো, ওকে? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যাজিওট্রপ। চল আবার ফিরে যাওয়া হচ্ছে কোশ্চেন অ্যান্সারে। ওর ভাই ওর পিছনে সায়েন্স আলাদা আছে, অ্যাজিওট্রপ আলাদা আছে, এখন যাচ্ছি না। হ্যাঁ, কি কোথায় লাগবে? কোথাওই লাগবে না। চল 2013-এর কোশ্চেন, 2013-এর কোশ্চেন, তুই মনে এই কোশ্চেন আমি পাঠিয়েছিলি 2013, ঠিক আছে? 2013 মানে অনেক বছর আগেকার কোশ্চেন। লেখ কোশ্চেনে, লেখ ভেপার প্রেশার অফ পিওর লিকুইড এ অ্যান্ড বি, ভেপার প্রেশার শর্টে ভিপি লিখতে পারিস, ভেপার প্রেশার অফ পিওর লিকুইড এ অ্যান্ড বি, ভেপার প্রেশার অফ পিওর লিকুইড এ অ্যান্ড বি আর 450 and 700 আর 450 and 700 মিলিমিটার মার্কারি, মানে mmHg, mmHg লিখেছিস? ফুল স্টপ দিয়ে লেখ, ও সরি, at 350 কেলভিন, at 350 কেলভিন, মিলিমিটার মানে mm, মার্কারি মানে Hg, mmHg, at 350 কেলভিন। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, এবার এটার আন্ডারে ফার্স্ট কোশ্চেন লেখ, ফাইন্ড দ্য কম্পোজিশন অফ লিকুইড মিক্সচার, find the composition of liquid mixture, find the composition of liquid mixture if total vapor pressure is, if total vapor pressure is 600 millimeter mercury, if total vapor pressure is 600 millimeter mercury, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন লেখ, সেকেন্ড কোশ্চেন লেখ also find the composition, also find the composition in the vapor phase, সেকেন্ড কোশ্চেন হচ্ছে also find the composition in vapor phase। কোশ্চেন লিখেছিস? সেকেন্ড পার্টটা হয়তো তুই এখন নাও পারতে পারিস, তুই ফার্স্ট পার্টটা তুই আগে নিজে চেষ্টা কর। কম্পোজিশন মানে কি বলেছে বলতো ভাই? সে মনে পড়ে আমরা একটা গ্রাফ করেছিলাম না, ভেপার প্রেশার ভার্সেস কম্পোজিশন। কম্পোজিশনে এক্স অ্যাক্সিসে কম্পোজিশন ছিল, কাকে আগে নিতাম বলতে? এক্স অ্যাক্সিসে মোল ফ্র্যাকশনকে নিতাম দুজনে। সিম্পলি তুই এখানে এ এর মোল ফ্র্যাকশন আর বি এর মোল ফ্র্যাকশন বার করবি, সেটাই হয়ে যাবে হচ্ছে লিকুইডের কম্পোজিশন, বুঝলি?
ফার্স্ট কোশ্চেন বুঝেছিস? সেকেন্ড কোশ্চেনে তুই এখন আসতে পারবি না, ফার্স্ট কোশ্চেনটা আগে তুই কর। এখন তোর কাজ হবে হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা করা, আমি এখন করবো না। ফার্স্ট কোশ্চেন চেষ্টা কর। দেখ ভাই, একটা অঙ্ক ধর তোকে যদি কেউ এরকম কোশ্চেন দিয়ে সঙ্গে সঙ্গে করে দেয়, তাহলে তুই তো তোর ব্রেনটাকে ইউজই করতে পারলি না, তাহলে তোর লাভটা কী হবে? তোকে আগে চেষ্টা করতে হবে। যে ডেটাগুলো দেওয়া আছে লিখবি, কি বার করতে বলেছে সেটা দেখবি, ভাববি আগে, নাহলে কিছু হবে না। কিন্তু ইউটিউবে শর্টস দেখে কিন্তু হবে না, তোকে যতক্ষণ তুই তো ব্রেনটাকে ইউজ করছিস ততক্ষণ হবে না কিছু। $450 আর হ্যাঁ 700। চেষ্টা করবি না চঞ্চল? যখন বলছিলাম তখন কি করছিলি? (0.4 আর 0.6) তাই তো? ঠিক আছে, ফার্স্টের পার্টটা। সেকেন্ড পার্টটা একটু ভাবতো, পারবি সেকেন্ড পার্টটা? হ্যাঁ ঠিকই বলেছিস। ফার্স্ট পার্টটাকে চেষ্টা কর। হচ্ছে অর্কদীপ, ওর খাতা দেখছি, ওর খাতা দেখে লাভটা কী হবে? তুই বল লাভ কী হবে? ওর খাতা দেখে কেন বুঝবি তুই? এক্স্যাক্টলি। হ্যাঁ চল দেখি কীভাবে করবো। ফার্স্ট কোশ্চেনটা দেখ, তোকে যেটা বলেছে কী কী ডেটা দেওয়া আছে লিখি আগে। কী কী ডেটা দেওয়া আছে তোকে বলেছে হচ্ছে ভাই, কী দেওয়া আছে বল, বলবি না কিছুই? কি বল জোরে। তোকে PA0 এর ভ্যালু কত বলেছে? 450 তাই তো? আর PV0 কত বলেছে? 700। তোকে টেম্পারেচার বলেছে কত? 350 কেলভিন। কী বার করতে হবে ভাই তোকে? ফার্স্টে বার করতে হবে যে XA আর XB কত বার করতে হবে, এটা হচ্ছে বার করতে হবে। ওকে, এই ডেটা তোর কাছে দেওয়া আছে, কি বার করতে হবে